প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমরা রেকর্ড গল্পের যে বাকি অংশটুকু আছে সেটি আলোচনার মাধ্যমে, ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বুঝে নেব। তো আলোচনাটি শুরু করার আগে প্রথমেই বলবো, তোমরা রেকর্ড গল্পের আমার যে প্রথম পর্বের যে ভিডিওটি আছে সেটি একটু ভালো করে দেখে নাও। সেখানে লাইন ধরে ধরে আলোচনা করা হয়েছে এবং বাকি অংশটুকু আমরা এই পর্বে আলোচনা করে নেব। এবং আলোচনা করার সময় যে লাইনগুলো আমি আন্ডারলাইন করব বা দাগ দেব, তোমরাও একটু দাগ দিয়ে নেবে, কারণ সাধারণত এই লাইনগুলি থেকেই কিন্তু প্রশ্ন এসে থাকে। তো এই দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করার আগে আমরা গল্পের প্রথম পর্বে যতটুকু আলোচনা করেছি সেখানে কী ঘটনা ঘটেছে একটু সংক্ষেপে আমরা আলোচনা করে নিই, একটু সংক্ষেপে আমরা বলে নিই। তো আমরা দেখি গল্পের কথক একজন অধ্যাপক। তো তিনি নিজেকে মধ্যবিত্ত বলছেন, কারণ বর্তমানে অধ্যাপকদের বেতন মোটামুটি ঠিকঠাক হলেও বা অনেকটা হলেও অনায়াসে ভালোভাবে সংসার চালানো গেলেও তৎকালীন সময় যখন গল্পটি লেখা হয়েছিল তৎকালীন সময় কিন্তু অধ্যাপকদের বেতন খুব একটা বেশি ছিল না। সেই জন্য তৎকালীন সময় অধ্যাপকরা কী বলবো, বিলাসিতা তো কোনো মতেই করতে পারতেন না, এমনকি সংসার চালানো বেশ কষ্টকর ব্যাপার ছিল। ঠিক সেই জন্যে গল্পের অধ্যাপক কথককে সংসারের নানা টুকিটাকি জিনিস কেনার জন্য সেকেন্ড হ্যান্ড মার্কেটে, শিয়ালদার কাছে যে সেকেন্ড হ্যান্ড মার্কেট ছিল ওখানে যেতে হতো। তো লেখক মাঝে মাঝে যান। এবারে গেছেন একটা বুককেসের সন্ধানে, কিন্তু তিনি বুককেস পাননি। তিনি একটা পছন্দ করে একটা রেকর্ড কিনে এনেছেন। রেকর্ডের সুরটা লেখকের সেই সময়তেও যেরকম অদ্ভুত লেগেছিল, ঘরে এসে লেখক রেকর্ডটি যখন বাজালেন বাড়িতে গ্রামোফোনে, তখন লেখকেরও যেমন অদ্ভুত লাগছে, আবার লেখকের স্ত্রী করুণা, তারও কিন্তু বেশ অদ্ভুত লাগছে। দুজনের রেকর্ডটিকে অদ্ভুত লাগলেও প্রথম দিকে, পরবর্তীকালে কিন্তু মনে হয়েছে যে সুরটি খুব চেনা। দুজনেরই মনে হয়েছে যে সুরটি তারা কোথাও শুনেছেন, কিন্তু দুজনেই ঠিক বুঝে উঠতে পারছেন না তারা সুরটিকে কোথায় শুনেছেন, কখন শুনেছেন, কী ধরনের সুর, কাদের সুর। খালি মনে হয়েছে এইটুকুই এখনো পর্যন্ত যে এই সুরটিকে তারা শুনেছেন কোথাও একটা, আর সেই জন্যই লেখক রেকর্ডটিকে কিনে এনেছেন। এবং সেই রেকর্ডটির সুরটি যেহেতু কোথায় শুনেছেন সেটি যেহেতু এখনও পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারেননি, সেই সমস্যাটির সমাধান করে উঠতে পারেনি, সেই জন্য একটা বিশেষ চিন্তায় তারা চিন্তান্বিত হয়েছিলেন। তাদের একটা অস্বস্তিকর মানসিক অবস্থা তৈরি হয়েছিল, কারণ সুরটাকে তাদের খুব চেনা বলে মনে হয়েছিল, অথচ এই খুব চেনা সুর তারা কিছুতেই সারা সন্ধ্যা কেটে যায়, তবুও সেই সুরটিকে তারা বুঝে উঠতে পারেনি কোথায় শুনেছেন। সেই জন্য তাদের মনের মধ্যে একটা খুব বাজে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছিল এবং খুব ছটপটানি একটা ব্যাপার তাদের মনের মধ্যে তৈরি হয়েছিল। তো যাই হোক, এই পর্যন্ত আমরা পড়েছিলাম গত ভিডিওতে। তারপর থেকে আমরা এই পর্বে লাইন বাই লাইন ব্যাখ্যা করে নেব। দেখো, রাতে খেতে বসে করুণা বললে, মনে পড়েছে। আমি চোখ তুলে তাকালুম। ছেলেবেলায় তখন আসামে ছিলুম, তখন খাসিয়াদের নাচের সঙ্গে যেন ওই রকম গান, যখন ছেলেবেলায় আসামে ছিলেন ঠিক তখন যে খাসিয়াদের সঙ্গে, খাসিয়া একটা ট্রাইবাল জাতি, খাসিয়া ওই যে ভারতের উত্তর পূর্বে গারো খাসি যে জয়ন্তিয়া পাহাড় আছে, সেই খাসি পাহাড়ের হয়তো পাদদেশে তাদের অবস্থান, সেই খাসিয়াদের নাচের সঙ্গে ওই রকম গান শুনেছিলেন। খাসিয়াদের গান করুণ একটু বিভ্রান্ত হলো যেন। তারপর মাথা নেড়ে বললে,
না না, খাসিয়াদের নাচও নয়, ঠিক কী যেন একটু চুপ করে থেকে বললে, বর্ষার ব্রহ্মপুত্রের ডাক শুনেছো কখনো? ভাবো, বর্ষার ব্রহ্মপুত্রের ডাক শুনে, খুব গুরুত্বপূর্ণ লাইন, বর্ষার ব্রহ্মপুত্রের ডাক শুনেছো কখনো? ব্রহ্মপুত্র একটি নদের নাম। মানে সাধারণত মানস সরোবরের কাছ থেকে নদটা উৎপন্ন হয়ে বেশ অনেকটা অংশ তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তারপরে ভারতে প্রবেশ করে। ভারতে প্রবেশ করার পর যে অংশটা, তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তারপরে ওই ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করে যমুনা নামে। বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র পদ্মার সঙ্গে মিলিত হয়। এই ব্রহ্মপুত্র আর পদ্মার বা যমুনা আর পদ্মার মিলিত প্রবাহের নাম হচ্ছে মেঘনা, এবং সেই মেঘনা নামে বাংলাদেশে বেশ কিছুটা অংশ প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো তোমরা মেঘনা নদীর নাম তোমরা শুনেছো স্বাধীনতা তুমি কবিতাতে। তো এই ব্রহ্মপুত্র কিন্তু খুব খরস্রোতা একটি নদী, মানে এই ব্রহ্মপুত্রের জলের বেগ কিন্তু অত্যন্ত বেশি থাকে। বর্ষাকালে ব্রহ্মপুত্রের রূপ একটা বীভৎস ভয়ঙ্কর রূপ ব্রহ্মপুত্র ধারণ করে, কারণ পাহাড়ি অঞ্চলে প্রবাহিত নদী মানে বুঝতেই পারছো, বেশ খরস্রোতা নদী। এবং অত্যধিক ওই উত্তর পূর্ব ভারতে অত্যধিক বৃষ্টি হওয়ার কারণে এই ব্রহ্মপুত্র মানে নদের বেগ অত্যধিক বেশি থাকে এবং নদীটা বেশ চওড়াও হয়ে যায়। তখন সেই সময় সেই নদীর আশেপাশে গাছগাছালি, নুড়ি পাথর ইত্যাদি যা থাকে সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ করে খড়কুটোর মতো সে কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যায়। অর্থাৎ এই নদীকে যে বাঁধা দেবার চেষ্টা করে, সেই বাঁধা কিন্তু নদী মানে না। নদী আপন বেগে পাগল পারা হয়ে কিন্তু বয়ে চলে যেতে চায়। নদীর সামনে যেই বাঁধা দিতে যাক না কেন, তাকে কিন্তু চূর্ণ বিচূর্ণ করে খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে এই নদীটি চলে যায়। তো তো এরকম খরস্রোতা নদীর ডাক তো খুব বেশি হবে। তো সেই ডাকের সঙ্গে কিন্তু করুণা মিল পেয়েছিল এই রেকর্ডের সুরের সঙ্গে। আমি বলছি, শেষে গল্পটি আসছি, ঠিক ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। পাহাড় ভেঙে নেমে আসে বড় বড় গাছগুলিকে স্রোতের টানে কুটোর মতো ভাসিয়ে নেয়। দূরের পাহাড়ে হাতি গর্জে গর্জে ওঠে। তখন নাগাদের ঢাকের আওয়াজ, মানে ঠিক সেই সময় যে নাগাও একটা ট্রাইবাল জাতি, একটা ভারতের উপজাতি বিশেষ, সেই যে নাগাদের ঢাকের আওয়াজ, সাধারণত নাগারা নাগাল্যান্ডে বাস করে, সেই নাগাদের ঢাকের আওয়াজের সঙ্গে করুণা কিন্তু মিল পেয়েছিল এই রেকর্ডের সুরের। বলতে বলতে হতাশভাবে চুপ করে গেল করুণা, কি জানি। কিন্তু ওই ঢাকের কথায় আর একটা স্মৃতি জেগে উঠল আমার মনে, মানভূম। মানভূম একটি জায়গার নাম। তোমরা সাধারণভাবে জেনে রাখো, এর অনেক ইতিহাস আছে, তোমরা তবুও একটা সাধারণভাবে জেনে রাখো যে বর্তমানে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেটা আছে, পুরুলিয়া জেলা যেটা আছে, সেটা আগে মানভূম নামে পরিচিত ছিল। দুধারে কুসুম গাছের সারি আর ঘন বাঁশের বন, তারই ভিতর দিয়ে নির্জন পথ বেয়ে চলেছি। অন্ধকার হয়ে এসেছে। ঝালদার পাহাড় দূরে ভুতুড়ে চেহারা নিয়ে দাঁড়িয়ে। ঝালদার পাহাড়, এই পুরুলিয়া জেলায় কিন্তু ঝালদার পাহাড় বলে একটি পাহাড় আছে। তাকে সন্ধ্যার ঠিক আগে ওই পাহাড়টাকে ঠিক ভুতুড়ে চেহারা বলে লেখকের মনে হয়েছিল বা কথকের মনে হয়েছিল। পাশের একটা প্রকাণ্ড দিঘিতে পাণ্ডুবকির কলধ্বনি, ঝিঝির ডাক। হঠাৎ পাণ্ডুবকি আর ঝিঝির ডাক ছাপিয়ে গুরু গুরু করে উঠল নাগরার আওয়াজ, মানে কথক। ওই সেখানে পাণ্ডুবকির আওয়াজের সঙ্গে সঙ্গে ঝিঝির আওয়াজের ডাকের সঙ্গে সঙ্গে তাদের ডাককে ছাপিয়ে কথক কী শুনতে পেলেন না, গুরু গুরু করে শুনতে পেলেন নাগরার আওয়াজ। নাগরা হচ্ছে দেখবে সাঁওতালরা সাধারণত ওই সিউল ট্রাইবরাই তো ওই পুরুলিয়া বাঁকুড়া ওই জায়গাতে ছৌ নাচ করেন। তো এই যারা ছৌ নাচ করেন তারা এক বিশেষ ধরনের চামড়ার শক্ত জুতো পরতেন।
সেই জুতোকে বলা হতো নাগরা জুতো। তারা যখন ছৌ নাচ করছেন, তাহলে ছৌ নাচের সময় তোমরা দেখেছো বেশ কষ্টকর একটা নাচ, খুব এনার্জির প্রয়োজন হয় এই নাচে। বেশ পা ঠুকে ঠুকে তারা এক বিশেষ ধরনের সুর তোলে। সেই সুরের সঙ্গে সেই নাগরা জুতোর যে একটা সাউন্ড বা আওয়াজ, তার সঙ্গে কিন্তু মিল পাচ্ছিলেন। এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক, দিগন্ত থেকে এ দিগন্ত, কি একটা পরব ওদের। পরব মানে উৎসব। গ্রামে শুরু হলো ছৌ নাচের পালা। তারপরে প্যারাগ্রাফ দেখো, সেই অস্পষ্ট অন্ধকার কালো হয়ে আসা কুসুম গাছ আর বাঁশবন, ঝালদার পাহাড়ের ভুতুড়ে ছবি, আর ওই নাগরার আওয়াজে হৃৎপিণ্ড আমার চমকে চমকে উঠেছিল। মানে সেই সময় লেখক যখন শুনেছিলেন এই নাগরার আওয়াজটা শুনে, গুরু গুরু গর্জন শুনে, লেখকের হৃৎপিণ্ড চমকে উঠেছিল। লেখকের হৃৎপিণ্ড হয়তো, লেখকের হৃৎপিণ্ডে একটু দোলা লেগেছিল। মনে পড়েছিল পুলিশের বুলেটের সঙ্গে লড়বার আগের দিন রাত্রে 42 আগস্টে বালুরঘাটের অন্ধকার সাঁওতালি গ্রামগুলো থেকে অমনিভাবেই নাগরা টিকারা রোল আমি শুনেছিলুম। এখানে কিন্তু একটু বোঝার আছে। 42 আগস্ট মানে 1942, 1942-তে মহাত্মা গান্ধীর ডাকে ভারত ছাড়ো আন্দোলন, বা ইংরেজিতে তোমরা পড়েছো কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সেই আন্দোলনকে কিন্তু বাংলায় আগস্ট আন্দোলনও কিন্তু বলা হয় 42-এ। সেই আগস্ট আন্দোলনের আগের রাত্রে বালুরঘাট হচ্ছে তোমার দক্ষিণ দিনাজপুরের একটি মহকুমা শহর হচ্ছে বালুরঘাট। ঠিক সেইখানে সাধারণত দক্ষিণ দিনাজপুর, এই পুরুলিয়া, বাঁকুড়া, এই সব জায়গাতে তো শিউল ট্রাইব বা সাঁওতালি মানুষদের একটু আধিপত্য আছে, বা সেখানে সাঁওতালিদের বসবাস একটু বেশি। সেই অন্ধকার সাঁওতালি গ্রামগুলো থেকে অমনিভাবেই নাগারা মানে ওইখানে ওই বুঝতে পেরেছে, নাগারা মানে ওই জুতোর আওয়াজ, এবং টিকারা মানে হচ্ছে যুদ্ধের আগে এই উপজাতিগুলো এক ধরনের বিশেষ ঢোল বাজাতো, যাকে আমরা দুন্ধুবি নামেও চিনি। এই ঢোলটাকে বলা হতো টিকারা। এই নাগারা এবং টিকারা রোল মানে আওয়াজ আমি শুনেছিলাম। মানে বুঝতেই পারছো, যারা যুদ্ধ যাবার আগে জনগণকে একতাবদ্ধ বা ঐক্যবদ্ধ করার জন্য একটি বিশেষ ধরনের, মানে বিভিন্ন যুদ্ধের আগে বিভিন্ন যোদ্ধারা একটু সুর তুলে থাকে, একটু ধ্বনি তুলে থাকে। তো সাঁওতালরাও ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার আগের রাত্রিরে নিশ্চয়ই সেই রকম কি সুর তুলে থাকবে। ঠিক সেই সুরের সঙ্গে কিন্তু লেখক বা কথক মিল পাচ্ছেন ওই রেকর্ডটির সুরের। বর্ষার ব্রহ্মপুত্র, নাগাদের ঢাক, নাগারা টিকারার আওয়াজ, ছৌ নাচের বাজনা, এদের সঙ্গে কোথায় এই রেকর্ডটির মিল আছে? মিলছে না, অথচ কোথায় যেন মিলছে। কিছুতেই মনে আনতে পারছি না, অথচ ঠিক মনে আছে। কি যে খারাপ লাগতে লাগলো, মানে লেখকের খুব খারাপ লাগতে লাগলো যে যে এই যে শব্দগুলো, এই যে সাউন্ডগুলো এর সঙ্গে মিল আছে, অথচ কোথায় মিল বুঝতে পারছি না। দেখো, তবু তোমাদের আমি আগে একটুখানি বলে দিই তোমাদের। বর্ষার ব্রহ্মপুত্রের গর্জন কেন হয়? নদীর গর্জন কেন হয়? কারণ নদী পথে বাঁধা সৃষ্টি হলেই তার গর্জন হবে, তাই তো? যদি বাঁধা সৃষ্টি না হয় তার গর্জন হবে না। আশপাশের নুড়িগুলোই তো ধাক্কা লেগে নদীর পথে গর্জনের সৃষ্টি করে। তার মানে কি, তার চলার পথে বাধা সৃষ্টি করছে, সেই জন্যই নদীতে গর্জন দেখা দিচ্ছে। নাগাদের ঢাক মানে কি? ওই যে নাগা নামে একটি জাতি আছে, উপজাতি, তাদের ঢাক। তারা কি করছে? তারা তাদের ঢাকের শব্দের মাধ্যমে অধিকারের দাবি করছে। তার মানে এটাও এখানেও আমরা পাচ্ছি বর্ষার ব্রহ্মপুত্র মানে কি, তাদের আপন যে গতিপথ, নদীর যে আপন গতিপথ, তাকে রোধ করে দেওয়া হচ্ছে, সেই জন্য আওয়াজ হচ্ছে। নাগাদের ঢাক, নাগারা তাদের ঢাক বাজনা, তাদের বাজনা, তাদের গান, তাদের সুরের মাধ্যমে কিসের কথা জানায়? তাদের মনের কথা জানায়। তারা যে চিরকাল উপেক্ষিত, তারা যে চিরকাল অত্যাচারিত, তারা যে চিরকাল বঞ্চিত, সেই উপেক্ষিত, বঞ্চিত, অত্যাচারিত, প্রতারিত তাদের কথাই তারা গান বাজনার মাধ্যমে তুলে ধরে। আবার নাগরা টিকারার আওয়াজ, তার নাগরা টিকারা মানে বুঝতে পারছো, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের আগে সাঁওতালদের গ্রামগুলো থেকে নাগরা টিকারা ঢোল শোনা গেছিলো। কারণ ইংরেজরা সাঁওতালদেরকে কী করেছিল? অত্যাচার করেছিল, বঞ্চনা করেছিল, প্রতারণা করেছিল। ছৌ নাচের বাজনা, ছৌ নাচের মধ্যে দিয়ে তাদের সেই অত্যাচারের কথা, প্রতারণার কথা তারা তুলে ধরে। তাদের সংস্কৃতি ওই ছৌ নাচ, সেখানেই তারা তুলে ধরেন। তাহলে বুঝতে পারছো, এই সবগুলোই কিন্তু একটা
অধিকারের দাবির কথা কিন্তু তুলে ধরে। এই প্রতিটা এই 4-5টা যে সুরের কথা এখানে বললেন, বর্ষার ব্রহ্মপুত্র, নাগাদের ঢাক, নাগরাটিকার আওয়াজ, ছৌ নাচের বাজনা, এই সবগুলোই কিন্তু মুক্তির ডাক, অধিকারের দাবি, তাদের বঞ্চনার কথা তারা তুলে ধরেন এই সব সাউন্ড, এই সব সুর, এই সব বাজনার, এই সব তালের মধ্য দিয়ে কিন্তু। তাই এখানে 4টের আওয়াজের সঙ্গে কিন্তু একটা বিশেষ লিঙ্ক আছে। যাই হোক, সেই লিঙ্কটা আমি পরে আসছি, সেই মিলটা পরে আসছি। তারপরে দেখো, একটা অচেনা অজানা পুরনো রেকর্ড কিনে আচ্ছা জ্বালা হলো তো। এর মধ্যে একদিন করুণার এক সহপাঠিনী এসে হাজির। সহপাঠিনী মানে ওই লেডিস ক্লাসমেট আর কি, এসে হাজির হয়েছে করুণাদের বাড়িতে। শহরের ওপর তলার বাসিন্দা। ওপর তলার বাসিন্দা মানে কি, খুব ধনী পরিবারে বাস করে, মানে খুব ধনী পরিবার থেকে এসেছে করুণা। নিতান্তই একদা করুণার সঙ্গে গভীর সখিত্ব ছিল। সখিত্ব মানে বন্ধুত্ব। করুণার সঙ্গে খুব গভীর বন্ধুত্ব ছিল বলেই আমাদের এই হরিজন পাড়ায় পা দিয়েছে। হরিজন পাড়া মানে কি, নিম্নবিত্তদের হচ্ছে পাড়া, তাকে কথক বলছেন হরিজন পাড়া। যেহেতু লেখকও নিজেকে মধ্যবিত্ত বা নিম্নবিত্তর মধ্যে ফেলেছেন আর কি, সেই জন্য এই পাড়াকে পা দিয়েছে আর কি ওই করুণা। মহিলাটি বিদুষী গুণবতী, মানে খুব ট্যালেন্টেড মহিলা আর কি, এরকম বলতে চাইছেন লেখক। ওয়েস্টার্ন মিউজিক শেখার জন্য ইউরোপে গিয়েছিলেন। সেখান থেকে গানের উপর ডক্টরেট নিয়ে ফিরে এসেছেন। ডক্টরেট মানে বুঝতেই পারছো, মানে ওয়েস্টার্ন মিউজিকে পিএইচডি করে ফিরেছেন। তার মানে তোমরা বুঝতেই পারছো, যিনি পিএইচডি করেন নিশ্চয়ই তার বিষয়ে একটা বিশাল কিছু জ্ঞান আছে। বরমাল্য দিয়েছেন, মানে বিয়ে করেছেন এক মারাঠি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে। করুণা দারুণ খুশি হয়ে বললে, আইভি এসেছিস, খুব ভালো হয়েছে। মানে ওই বন্ধুটার নাম হচ্ছে আইভি। আইভি এসেছিস, খুব ভালো হয়েছে। আমাদের এই পাজলটার একটা সলিউশন খুঁজে দে। মানে ওই যে রেকর্ডটির সুরটা এখন ওই করুণা এবং লেখকের কাছে একটা পাজল বলে মনে হয়েছে। কারণ সলভ করতে পারছে না, কিছুতেই সমাধান হচ্ছে না। যেহেতু করুণা গানে পিএইচডি করে ফিরেছেন, সেহেতু উনি হয়তো করলেও করতে পারেন, এই একটা আশা নিয়ে করুণা ওই তার বান্ধবী আইভিকে বলছেন এই পাজলটার একটা সলিউশন, মানে সমাধান খুঁজে দেওয়ার জন্য। রেকর্ডখানা দেখে কপাল কোঁচকালেন আইভি। কোনো স্লাভ ভাষা মনে হচ্ছে, বাজাতো। স্লাভ হচ্ছে ওই ইউরোপের এক বিশেষ ধরনের ভাষা, স্লাভ ভাষা। তার ওই ইউরোপীয় সেরকম ভাষা বলে মনে হয়েছিল। ওই লেভেলটা দেখেই আর কি করুণা বলে দিচ্ছে আর কি। বাজানো হলো। আইভিও বিশেষ কিছু বুঝতে পারলেন না। সপ্প ভাগনার বাক বিটোফেনের সঙ্গে পরিচয় আছে। এই সপ্প ভাগনা বাক বিটোফেনের সঙ্গে আইভির পরিচয় আছে। এই সপ্প ভাগনা ভাগ বিটোফেন বলতে ঠিক কী বোঝানো হয়েছে আমি এখানে পরিষ্কার করে বলতে পারছি না। তবু আমি বলছি যে এটা হতে পারে কোনো বিশেষ সুর বা বাজনা বা কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট, এটা হতে পারে। তার উপরে ছোটোখাটো একটা অকারণেই বক্তৃতা শোনালেন। মানে উনি যে পিএইচডি করেছেন সেটা বোঝানোর জন্য একটা শুধু অকারণে, যার কোনো গুরুত্ব নেই, সেরকম একটা বক্তৃতা উনি শুনিয়েছেন। কিন্তু সমস্যার সমাধান হলো না। শেষে ব্যাগ খুলে একটা টফি খেলেন। তার সেলফোনের মোড়কটা আঙুলে জড়াতে বললেন, কোনো কমিউনিটি সং বলে মনে হচ্ছে। মানে ওই রেকর্ডের সুর থেকে কোনো কমিউনিটি সং বলে আইভির মনে হয়েছে। করুণা বললেন, সে তো বোঝাই যায়, অনেকে মিলেই গাইছে যখন। টফির মোড়কটাকে একটা আংটির মতো জড়ালেন আইভি। বললেন, নাও আই রিমেম্বার, মানে এখন আমার মনে পড়েছে। সুইজারল্যান্ডের ম্যারেজ ফেস্টিভ্যালে এমনি গান আমি যেন শুনেছিলাম। মানে ওই সুরটিকে আইভির মনে হয়েছে তিনি সুইজারল্যান্ডের কোনো একটা ম্যারেজ ফেস্টিভ্যালে শুনেছেন। আসলে প্রতিবাদের সুর কি বিয়ের সুরের সঙ্গে এক বলে মনে হয়? বিয়ের সুরে সাধারণত একটা আনন্দের রেশ থাকে, প্রতিবাদের সুরে কি তাই থাকে? প্রতিবাদের সুরে তো একটা বঞ্চনার কথা, প্রতারণার কথা সেখানে তুলে ধরা হয়। তার কণ্ঠটা তো অনেক বেশি কঠিন হয়, অনেক বেশি গম্ভীর হয়। বিয়ের সুর তো নিশ্চয়ই আনন্দের সুর, সেখানে তো এরকম একটা গম্ভীর, সেখানে প্রতারণার কথা তো তুলে ধরা হবে না। কিন্তু আইভি কি বললেন দেখো, আইভি বললেন তিনি একটা ম্যারেজ ফেস্টিভ্যালে শুনেছেন। ম্যারেজ ফেস্টিভ্যাল
করুণা আমার দিকে তাকালে একবার, চোখে চোখ মিলল। উত্তরটা কারোই মনোপ্রুত হয়নি, মানে উত্তরটা কারোই পছন্দসই হয়নি। কারণ ম্যারেজ ফেস্টিভ্যালের সুর আর প্রতিবাদের সুর কখনো এক হতে পারে না। এটা একটা সহজ স্বাভাবিক ব্যাপার। কারণ আমরা একটা সুর শুনলে বলে দিতে পারি, সেটা যে ভাষারই হোক না কেন। অনেক হিন্দি গান আমরা শুনি, তার হয়তো সমস্ত ভাষা আমরা বুঝি না। অনেক সাউথের গান আছে এরকম, অনেক তার ভাষা হয়তো আমরা বুঝি না, কিন্তু তার সুরটা শুনে বলতে পারি আমরা যে সেটা আনন্দের গান না দুঃখের গান, আনন্দের গান না স্যাড সং। এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, এটা বলা যায়। কিন্তু করুণা ঠিক পুরো উল্টো ব্যাপার বললেন, যে এটা তিনি ম্যারেজ ফেস্টিভ্যালে শুনেছেন। সেই জন্যই কথক এবং তার স্ত্রী করুণার কোনোভাবেই মনোপ্রুত হয়নি আইভির এই উত্তরটি। করুণা বলতে যাচ্ছে, ঠিক বিয়ের সুরের মতো মনে হচ্ছে কি, খুব গুরুত্বপূর্ণ লাইন, ঠিক বিয়ের সুরের মতো মনে হচ্ছে কি, এটা করুণা বলতে যাচ্ছিল। তাছাড়া সুইসরা তো স্লাভ বলে। আইভি আর সময় দিলেন না, উঠে দাঁড়িয়ে বললেন, আজ চলি ভাই। আইভি আর সময় দিলেন না, উঠে দাঁড়িয়ে বললেন, আজ চলি ভাই। মানে আইভি তখন কিন্তু কেটে পড়ার চেষ্টা করছেন, ওখান থেকে ওই স্থানটা ত্যাগ করার চেষ্টা করছেন। মানুষকে প্রশ্ন করলে মানুষ কখন স্থান ত্যাগ করে দেখবে। মানুষকে তুমি কোনো প্রশ্ন করলে তখন যদি সেই ব্যক্তিটি যদি এড়িয়ে যায়, যদি অন্য প্রসঙ্গ উত্থাপন করে, বা যদি সেখান থেকে চলে যায়, জানবে তার কাছে যথোপযুক্ত সঠিক উত্তর নেই। সেই জন্যেই সেই কাজটি করার চেষ্টা করছে। সে যদি ভদ্র মানুষ হতো, সে যদি একজন সুশিক্ষিত মানুষ হতো, তাহলে কিন্তু তিনি বলতে পারতেন যে আমার মনে পড়ছে না এই সুরটি কথা। কিন্তু ঠিক তার উল্টো কথা বললেন, এবং বলে নিজেও বুঝতে হয়তো পেরেছিলেন যে এই সুরটি সত্যি ম্যারেজ ফেস্টিভ্যালের মতো সুর নয়। সেই জন্যেই তিনি ওই পিএইচডি করা আইভি, সেখান থেকে তিনি চলে যাওয়ার চেষ্টা করলেন। উঠে দাঁড়িয়ে বললেন, আজ চলি ভাই, নিউ এম্পায়ারে একটা শো আছে, তার রিহার্সাল করতে হবে। তাছাড়া অনেকক্ষণ এসেছি। ন্যান্সি ইজ ফিলিং ভেরি লোনলি। এ পুয়ার লিটল থিং সি ইজ। ন্যান্সি তার দুহিতা নয়, কুকুর। দুহিতা মানে হচ্ছে কন্যা। তার মানে কি, ন্যান্সি খুব একাকিত্ব বোধ করছে, যেহেতু সে তার কুকুরটাকে একা ফেলে এসছে, সেই জন্য সে ওখান থেকে চলে যাবে আর কি। ওর মোটরটা চলে যেতে যেতে করুণা বললে, জালিয়াত। মানে ওকে জালিয়াত বললেন আর কি। কেন জালিয়াত বললেন? কারণ একজন পিএইচডি করা মানুষ, তার কাছ থেকে করুণা অনেক আশা করেছিল সে হয়তো এই পাজলটা সলভ করতে পারবে, অন্তত সলভ করতে না পারলেও তার একটা দিক নির্দেশ হয়তো করতে পারেন একটা। কিন্তু তিনি ঠিক তার পুরো উল্টো উত্তর দিলেন। আমি হাসলুম, জবাব দিলুম না। করুণা গজগজ করতে লাগলো। ইউরোপে গাছের তলায় ডক্টরেটের ডিপ্লোমা বিক্রি হয় শুনেছি। 5 শিলিং কি 7 ফ্রাঙ্ক দিলে। 5 শিলিং কি 7 ফ্রাঙ্ক, অর্থাৎ টাকা দিয়ে ইউরোপের ডিগ্রি কেনা যায়, এটা তিনি শুনেছিলেন এবং মনে করছেন যে করুণা হয়তো তাই করেছেন। এই শিলিং হচ্ছে আগে ব্রিটেনে চলতো, এখনও সম্ভবত কেনিয়া বা ওইখানকার আফ্রিকার কিছু দেশে এখনও শিলিং কিন্তু চলে। আর ফ্রাঙ্ক, ফ্রাঙ্ক ফ্রাঙ্ক এটাও একটা ইউরোপের মুদ্রা। আগে ইউরোপে চলতো, এখন তো ফ্রান্সে ইউরো চলে সাধারণত। এই ফ্রাঙ্কও কিন্তু এখনও আফ্রিকার কিছু দেশে চলে, যেরকম ইথিওপিয়ায় হয়তো এখনও পর্যন্ত এই ফ্রাঙ্ক কারেন্সি বা মুদ্রাটি চলে। তো আগে এখানে চলতে, মানে ব্রিটেন ফ্রান্সে চলতে, ব্রিটেন ফ্রান্স তখন ছিল শিক্ষার একটা পীঠস্থান। তো সেখান থেকে হয়তো এই 5 শিলিং কি 7 ফ্রাঙ্ক দিয়ে হয়তো এই ডিগ্রিটা কিনে এনেছেন। করুণা এটাই বলতে চেয়েছেন। করুণা ডক্টরেট নয়, অতএব এ স্বাভাবিক ঈর্ষা। মানে এটা স্বাভাবিক হয়তো করুণার ঈর্ষা ডক্টরেট নয় বলে আইভির প্রতি। আসল কথা, শ্রীযুক্তা আইভিও আমাদের নিরাশ করলেন। আমরা যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেল। তিমির মানে হচ্ছে অন্ধকার। যে অন্ধকারে ছিল এই পাজলটাকে নিয়ে, এই শুরুটিকে নিয়ে, সেই অন্ধকারেই লেখক এবং তার স্ত্রী করুণা রয়ে গেলেন। সেদিন মাঝরাতে আমার ঘুম ভাঙলো, লেখকের ঘুম ভাঙলো মাঝরাতে, ওই দিন যেদিনকে সলভ করতে পারেনি পাজলটা। জল খেতে উঠেছি, কানে এলো বাঘের ডাক। মানে রাত্রেবেলা বাঘের ডাক শুনতে পাচ্ছে কলকাতায়, ভাবো। রাত 1:30, ঘুমন্ত কলকাতার উপর দিয়ে তরঙ্গে তরঙ্গে একটা গম্ভীর
ধ্বনি বয়ে যেতে লাগলো। আর্ত অথচ ভয়ঙ্কর, ক্লান্ত অথচ ক্রুদ্ধ। মুখের কাছে জলের গ্লাসটা তুলে আমি নামিয়ে ফেললুম। মানে রাত্রিবেলা এরকম ভয়ঙ্কর, এরকম ক্রুদ্ধ, এরকম রাগী একটা ডাক, একটা এরকম কোথায় হতে পারে? এরকম লেখকের খুব অবাক লাগলো, রাত্রিবেলা এরকম ভয়ঙ্কর ডাক কেন? বাঘ ডাকছে। আমাদের বাড়ি থেকে একটা সরল রেখা টানলে দুটো বড় রাস্তার ওপারে সোজা মার্কাস স্কোয়ার। একটা সার্কাসের দল দিন দুয়েক হলো তাঁবু ফেলেছে সেখানে। সেখান থেকেই আসছে বাঘের ডাক। তাহলে বুঝতেই পারছো, বাঘটাকে হয়তো সার্কাস খেলা দেখানোর জন্য নিয়ে এসছে। এখন তো আর সার্কাসে এই বাঘ, সিংহ, জেব্রা ইত্যাদি অ্যানিমেলগুলোকে দেখানো হয় না। আগে কিন্তু এই বাঘ, সিংহ, জেব্রা ইত্যাদি অ্যানিমেলগুলোকে নিয়ে কিন্তু সার্কাস দেখানো আগে হতো। এখন তো নানান আইনের জন্য আর দেখানো যায় না বা হয় না। তো সেখান থেকে ডাকটা এসছে। কলকাতার এই অনিদ্র আলো জ্বলা রাত্রে বাঘটা হয়তো সুন্দরবনের স্বপ্ন দেখছে, তাই চমকে জেগে উঠেছে ওভাবে। মানে ভেবে দেখো, বাঘটা সুন্দরবনের স্বপ্ন দেখেছে। আচ্ছা দেখো, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জন্তু জানোয়ার প্রত্যেককেই কিন্তু নিজের মতন করে, নিজস্ব আপন পরিবেশে নিজের মতন করে তারা বাঁচতে চায়। সে বাঘ, সিংহ, মানুষ, যাই হোক, যে কোনো প্রাণী সে আপন পৃথিবীতে আপন কী বলে পরিবেশে নিজের মতন করে বাঁচতে চায়। এই বাঘটাও তো বাঁচতে চেয়েছিল, কিন্তু মানুষ কি কি ভয়ঙ্কর জাত! আনন্দ করবে বলে একটা পশুকে, নিজের আনন্দের জন্য একটা পশুকে বলতে গেলে বন্দি করে তাকে নিয়ে খেলা দেখানো হচ্ছে নিজেদের আনন্দ আমাদের জন্য। সেই বাঘটা হয়তো রাত্রেবেলা সুন্দরবনের স্বপ্ন দিচ্ছে। যদি আমি এইভাবে সুন্দরবনে বেড়াতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তাহলে বুঝতেই পারছো বাঘের ডাকটা কিসের ডাক? বাঘের ডাকটা মুক্তির ডাক, স্বাধীনতার ডাক, বাঘের ডাকটা। তারপর থেকে দেখো, কিন্তু কেন জানি না আমার ওই বিদেশি রেকর্ডটাকে মনে পড়লো। মিল আছে, ওর সঙ্গেও মিল আছে, অথচ কিছুতেই ধরতে পারছি না, কিছুতেই না। জানালার কাছে এসে দাঁড়ালুম। সামনে কয়েকটা পাম গাছ, তাদের মাথার উপরে রাত্রির তারা, কয়েক টুকরো মেঘ, সব যেন বাঘের ডাকে কেঁপে কেঁপে উঠতে লাগলো বারবার। শেষ পর্যন্ত সমাধান করলেন একজন ভূপর্যটক মানে এই পৃথিবীর বিভিন্ন স্থান ঘুরে ঘুরে তার সংস্কৃতি, ভূপ্রকৃতি ইত্যাদি যারা আবিষ্কার করেন তাদেরকে ভূপর্যটক বলা হয়। যেরকম ভাস্কো ডা গামা একজন ভূপর্যটক ছিলেন। যাই হোক, ওই রেকর্ডটির শ্যুটটার তাহলে কে সমাধান করলেন? না, একজন ভূপর্যটক। রেকর্ডটি শুনে চমকে উঠলেন, আস্তে আস্তে জিজ্ঞেস করলেন কোথায় পেলেন। আচ্ছা, আস্তে আস্তে জিজ্ঞাসা করছে, চমকে উঠে যে কোথায় পেলেন এই রেকর্ডটা। খুব গুরুত্বপূর্ণ লাইন এটা। চোরা বাজারে। আশ্চর্য, কেন? এ কলকাতায় এলো কী করে তাই ভাবছি। মানে ভূপর্যটক ভাবছে নাকি কলকাতায় কী করে এই রেকর্ডটি এলো। এ রেকর্ড গোপনে তৈরি হয়েছিল, গোপনে বিক্রি আর বিলি হয়েছিল সামান্য সংখ্যায়। কিন্তু এদের প্রত্যেকটি শিল্পী নাৎসিদের রাইফেলের গুলিতে প্রাণ দিয়েছে। দেখো, এই রেকর্ড যারা তৈরি করেছিল তার প্রত্যেকটি শিল্পী নাৎসিদের রাইফেলের গুলিতে প্রাণ দিয়েছে। তোমরা ইতিহাসে পড়েছো নাৎসি বাহিনী বা ওই নাজি বাহিনী, NSDI নাজি বাহিনী, হিটলারের যে বাহিনী, তারা কি ভয়ঙ্কর অত্যাচার করেছিল যারা তাদেরকে সমর্থন করতো না। সেই নাৎসিদের রাইফেলের গুলিতে প্রতিটা শিল্পী, প্রতিটা রেকর্ডকেই কিন্তু প্রত্যেকটা শিল্পীকেই কিন্তু প্রাণ দিতে হয়েছিল। মাথার মধ্যে বিদ্যুৎ চমকালো আমার, জল করে উঠলো করুণার চোখ। খুলে বলুন। ইউরোপের জিজ্ঞাসা করলো যে কেন, কী ব্যাপার, কী জন্য নাৎসিদের গুলিতে প্রাণ দিতে হয়েছিল, সেটা বলছে। ইউরোপের একটি ছোট্ট দেশের নাম করলেন পর্যটক। নাৎসি অধিকারের সময়ে এই রেকর্ডটি ছিল সেখানকার মুক্তিযোদ্ধাদের গান। হিটলারের গোয়েন্দারা দাবি করেছিল এর প্রত্যেকটি কপি, এর অরিজিনাল, এর প্রত্যেকটি শিল্পীকে তারা লিকুইডেট করেছে। লিকুইডেট মানে শেষ করে দেওয়া একেবারে। অথচ এই রেকর্ড পাওয়া গেল কলকাতার বাজারে। ভেবে দেখো, ইউরোপের হয়তো জার্মানির হয়তো পাশে বা কোনো দেশের হয়তো একটা ছোট্ট দেশকে জার্মান বাহিনী বা নাৎসি বাহিনী দখল করে নিতে চেয়েছিলেন। কিন্তু প্রতিটা দেশের মানুষই
স্বাধীনভাবে থাকতে চায়, নিজেদের মতন করে বাঁচতে চায়, নিজেদের মতন করে জীবনযাপন করতে চায়, নিজেদের সংস্কৃতিকে নিজেদের মতন করে আপন উচ্চতায় নিয়ে যেতে চায়। কিন্তু নাৎসি বাহিনী সেটা চায়নি। নাৎসি বাহিনী সেই দেশকে দখল করে নিতে চেয়েছিল। এর ফলে ওই দেশের জনগণের সঙ্গে একটা স্বাভাবিক যুদ্ধ বেঁধে গেছিলো। তো জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য বিভিন্ন স্লোগান, বিভিন্ন গান তৈরি করা হয়। আমাদের দেশেও হয়েছে। ইংরেজদের শাসনকালে কাজী নজরুল ইসলাম অনেক গান লিখেছিলেন ইংরেজের বিরুদ্ধে। কারারই লৌহ কপাট, ভাঙ রে কর রে লোপাট ইত্যাদি। তো ইউরোপের ওই ছোট্ট দেশের মুক্তিযোদ্ধাদের যে ঐক্যের যে মন্ত্র, তাকে চিরকালের জন্য নাৎসি বাহিনী বিনাশ করে দিতে চেয়েছে, ধ্বংস করে দিতে চেয়েছিল। সেই জন্য ওর শিল্পীগুলিকেও যেরকম মেরে দেওয়া হয়েছিল, সেই রকম ওই রেকর্ডগুলিকেও কিন্তু সমস্ত লিকুইডেট করে দেওয়া হয়েছিল। কিন্তু সত্যিই কি রেকর্ড বা শিল্পীকে মেরে দিলেই কি তাদের যে সেই সুর, তাদের যে মুক্তির দাবি, তাদের যে কণ্ঠ, তাকে রোধ করা যায়? শোষিত, বঞ্চিত, প্রতারিত, অত্যাচারিত মানুষের কণ্ঠকে কি চিরকাল রোধ করা যায়? যায়নি। আমেরিকায় যেরকম কালো মানুষদের কণ্ঠকে রোধ করা যায়নি, দক্ষিণ আফ্রিকায় যেরকম কালো মানুষদের কে চিরকাল অত্যাচার করা যায়নি, ভারতে যেরকম ইংরেজরা চিরকাল অত্যাচার করতে পারেনি, ভারতীয়দের কণ্ঠরোধ করতে পারেনি, সেই রকম কিন্তু ইউরোপের মানুষ ওই ছোট্ট মুক্তিযোদ্ধাদের যে সুর, সেই সুরটিকেও কিন্তু শেষ করে দিতে পারেনি। দেখো তারপরে পর্যটক থামলেন। রাস্তা দিয়ে গর্জিত একটি ছাত্র শোভাযাত্রা যাচ্ছিল। আমরা তিনজনেই কান পেতে শুনলুম কিছুক্ষণ। কয়েক মিনিটের স্তব্ধতা ঘনিয়ে এলো ঘরে। আচ্ছা, ছাত্র শোভাযাত্রা, ছাত্র মিছিল কেন হয়? আসলে মিছিল কেন হয়? নিশ্চয়ই কোনো অধিকারের দাবিতে মিছিল হয়। ছাত্ররাও নিশ্চয়ই কোনো কিছুর জন্য বঞ্চিত হয়েছিল, প্রতারিত হয়েছিল, সেই জন্য মিছিল করেছিল। তো ইংরেজের বিরুদ্ধে ছাত্ররাও কিন্তু কলকাতায় বহু মিছিল করেছে, আমরা ইতিহাসে পড়েছি। তো সেরকমই একটি ধরো মিছিল সেই সময় যাচ্ছিল। সেই মিছিলের যে ধ্বনি, সেই মিছিলের যে স্লোগান, সেটা শুনে ওই ঘরে একটা স্তব্ধতা ঘনিয়ে এসেছিল। তারপরে দেখো পর্যটক আবার বললেন, একটা অত্যন্ত দামি জিনিস পেয়েছেন আপনি। জানি না যুদ্ধের পর ওরা এই রেকর্ডটাকে আবার চালু করতে পেরেছে কি না। যদি না পেরে থাকে, ওকে ড্যাশ দিয়েছে। ছাত্র শোভাযাত্রার দূরধ্বনিটা হঠাৎ বন্যার মতো প্রবল বেগে ভেঙে পড়ল। দুমদুম করে আওয়াজ উঠল কয়েকটা। তারপর পথ দিয়ে চিৎকার করতে করতে কে বলে গেল, লাঠি চলছে, টিয়ার গ্যাস ছুটছে। মানে হয়তো ওই ছাত্র মিছিলের ওপর হয়তো লাঠি ছুটছিল, টিয়ার গ্যাস চলছিল, হয়তো মানে কাঁদানে গ্যাস ছুটছিল। আসলে শাসক শ্রেণী চিরকাল এই শোষিত, বঞ্চিত, প্রতারিত মানুষদের কণ্ঠকে রোধ করতে চায়। তাদের যে বাণী, তাদের যে স্লোগান, এইগুলোকে মুছে দিতে চায়, ধ্বংস করিতে চায়। কিন্তু চিরকালীন সত্য এটা নয়। শাসকরা কখনোই চেষ্টা করলেও কিন্তু চিরকাল তাদের মুক্তির দাবিকে, তাদের অধিকারের কথাকে, তাদের কণ্ঠকে চিরকাল রোধ করে রাখতে পারে না। আবার স্তব্ধতা নামলো ঘরে, মানে ঘরে আবার স্তব্ধতা নেমে আসলো। দেখো শেষ অংশটি দেখো। দূরে শুনছি প্রাণের বন্যার ক্রোধের ঝোড়ো গর্জন। না, এখন আর সুরটাকে চিনতে বাকি নেই। মানে লেখক এবং তার স্ত্রী করুণার এই সুরটাকে আর চিনতে বাকি নেই। মানে পাজেলটি সলভ হয়ে গেছে। কে সলভ করে দিয়েছে? ওই ভূপর্যটক। ব্রহ্মপুত্রের বর্ষা মাদল, এইগুলো ভালো করে খুব মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ লাইন, সেই জন্য আমি আন্ডারলাইন করে রেখেছি। ব্রহ্মপুত্রের বর্ষা মাদল, নাগা পাহাড়ের ঢাক, ছৌ নাচের নাগরা, বালুরঘাটের রাত্রি কাঁপানো টিকারার আওয়াজ, মার্কাস স্কোয়ার থেকে বাঘের ডাক, আর আজকের এই ঘা খাওয়া মিছিল, সব একসঙ্গে মিলে ওই সুরটাকে সৃষ্টি করে। দেখো সব একসঙ্গে মিলে ওই সুরটাকে সৃষ্টি করেছে। তাহলে এই যে সুরগুলো লেখকের মনে হয়েছিল বা লেখকের স্থির মনে হয়েছিল ওই রেকর্ডের সুরের সঙ্গে মিল আছে, এই সুরগুলো কিসের সুর? প্রতিবাদের সুর, অধিকারের দাবির সুর, মুক্তির সুর, বঞ্চনা থেকে বাঁচার সুর, অধিকারকে ছিনিয়ে নেওয়ার একটা দাবি, এইগুলোর মধ্যে কিন্তু আছে।
সেই জন্যই বলেছে এই সমস্ত কিছুকে মিলেমিশে ওই রেকর্ডটির সুরটাকে সৃষ্টি হয়েছে। কারণ ওই রেকর্ডটির সুরেতেও তো ছিল মুক্তির দাবি, নাৎসি বাহিনীর অত্যাচার থেকে মুক্তি দাবি, হিটলারের আক্রমণ থেকে মুক্তির দাবি, নিজেদেরকে অধিকার প্রতিষ্ঠার দাবি ওই রেকর্ডের সুরে ছিল। তারপরে দেখো, জানতুম আমরাও এ সুরকে জানতুম, দেশে দেশে কালে কালে সুর এক, জানতুম আমরাও এ সুরকে জানতুম, ঘুমন্ত রক্তের মধ্যে তলিয়ে ছিল বলেই এতদিন চিনতে পারেনি। দেখো, যুগে যুগে দেশে দেশে কালে কালে কিন্তু এই যে অধিকারের দাবি, অধিকারের সুর, অধিকারের কথা, এগুলো কিন্তু যুগে যুগে ঘটে চলেছে। যেরকম তোমরা যদি দেখো যে ইংল্যান্ড, আমেরিকায় যে শ্রমিক আন্দোলন যেখানে হয়, সেখানে হয়তো ইংরেজি ভাষায় আন্দোলন হয়। ভারতে যে শ্রমিক আন্দোলন হয়, সেখানে হয়তো বাংলা, হিন্দি বা অন্যান্য ভারতীয় ভাষায় শ্রমিক আন্দোলন হয়। সেই আন্দোলনের কথা আলাদা, স্লোগান আলাদা, সুর তো এক। সেই সুরের মধ্যে দিয়ে কী প্রকাশিত হয়? তাদের অধিকারের দাবি প্রকাশিত হয়, তাদের মুক্তির দাবি সেই সুরের মধ্য দিয়ে কিন্তু প্রকাশিত হয়। সেই জন্য বলছি, মানে 300 বছর আগেও হয়তো সেই সুর ছিল, এখনও আছে, হয়তো বর্তমানেও সেই সুর থাকবে। তাই দেশে দেশে কালে কালে সেই আমেরিকা, ইংল্যান্ড বা ভারত কি বা জার্মানি কি টোকিও কি, সব জায়গাতেই কিন্তু এই সুর কিন্তু এক। এই সুর হচ্ছে বঞ্চনা, প্রতারণা, অত্যাচার থেকে মুক্তির সুর। ঘুমন্ত রক্তের মধ্যে তলিয়ে ছিল বলেই এতদিন চিনতে পারেনি। এই সুরের সঙ্গে সত্যিই তো লেখক এবং তার স্ত্রী করুণা পরিচিত, কারণ তারা ইংরেজ শাসন দেখেছে, তারা নিজেরাও একজন মধ্যবিত্ত সমাজের মানুষ। তারাও কোনো না কোনো সময় অত্যাচারিত হয়েছে, অথবা অত্যাচারকে খুব সামনে থেকে তারা দেখেছেন। সেই জন্যে সেই প্রতিটা মধ্যবিত্ত, প্রতিটা নিম্নবিত্ত মানুষের মনের মধ্যে কিন্তু এই সুরটা গেঁথে আছে। এই প্রতিবাদের সুরটা কিন্তু গেঁথে আছে। প্রত্যেক নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষই কিন্তু এই সুরটার সঙ্গে বিশেষভাবে পরিচিত, কারণ তাদেরকেও অত্যাচার, বঞ্চনার শিকার হতে হয়। করুণা আমার দিকে তাকালো, দু চোখে অসহ্য ঘৃণা জ্বলছে ওর। ঘৃণা মানে কি? ওই নাৎসি যে বাহিনী, হিটলারের বাহিনী, তাদের প্রতি ঘৃণা চলছে, কারণ তারা তাদের গুলিতে প্রাণ দিতে হয়েছিল ওই মুক্তিযোদ্ধাদের, ওই ছোট্ট দেশের মুক্তিযোদ্ধাদের। আস্তে আস্তে বললে, এ রেকর্ডকে কেউ ভেঙে নিশ্চিহ্ন করতে পারেনি, কেউ পারবে না। আসলে এই মুক্তির দাবি, এই অধিকারের দাবি, এই শ্রমিক, কৃষক, মজুর, এই সব মানুষের যে অধিকারের দাবি, এই দাবিকে কিন্তু শাসক শ্রেণী চিরকাল কণ্ঠরোধ করতে চায়, সেই দাবিকে শেষ করে দিতে চায়, কিন্তু শেষ করতে পারে না। তারা তাদের দাবি যতক্ষণ না পূরণ হয়, ততক্ষণ কিন্তু তারা তাদের আন্দোলনটা চালিয়ে যায়। তাই দেশে দেশে কালে কালে এই দাবি কিন্তু ছড়িয়ে পড়ে। এই দাবিকে শাসক শ্রেণী ধ্বংস করতে চাইলেও, শেষ করতে চাইলেও, এই দাবিকে কিন্তু কখনোই চিরকালের জন্য ধ্বংস বা শেষ করা যায় না। কেউ কখনো পারেনি, কেউ পারবেও না। আশা করি ছাত্রছাত্রীরা এই গল্পটির মর্মার্থ তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আলোচনাটি যদি ভালো থাকে তো লাইক করতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, কারণ এরকম ভিডিও তোমরা এই চ্যানেলটির মাধ্যমে পেতে থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী এরকম কোনো ভিডিও দেখা হচ্ছে।